এটি হলো ভারতের এমন একটি দুর্গ যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত সব কাহিনী। একসময় রহস্যময় গুহার অভ্যন্তরে গভীর এই গর্তে একটা জিনিস লক্ষ্য করুন, এই সঙ্গীত কক্ষের মাথায় কিন্তু কোনো ছাদ নেই। এই প্রাসাদের মধ্যে কিভাবে এলো চাইনিজ ড্রাগনের মূর্তি, সে এক আলাদা গল্প। প্রাসাদের মধ্যে বিশাল আকৃতির এই বাউরিটি ঠিক যেন, দেখুন অদ্ভুত এই পশু মূর্তিটি, মাথাটা যার হাতির মতো, দেহটা সিংহের আর পাগুলি ঘোড়ার মতো। একে বলে, এই মুহূর্তে আমি চলেছি আন্ডারগ্রাউন্ডের সবচেয়ে রহস্যময় কক্ষে। এই হলো সেই ফাঁসি ঘর যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল। এটি হলো একটি প্রাচীন টেলিফোন ব্যবস্থা। জানলে অবাক হবেন, দুটি চুন নির্মিত আন্ডারগ্রাউন্ডের 3rd ফ্লোরে এই স্থানটিতে মানসিং এর 8 রানী চন্দন কাঠের চিতা জ্বালিয়ে বঙ্গদূত টক টিভি। নমস্কার, আমি শুভজিৎ। এই মুহূর্তে আমি রয়েছি মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে। এই শহরের প্রধান আকর্ষণ হলো মানসিং তোমর প্রতিষ্ঠিত রহস্যময় দুর্গ, যেখানে আজ আপনাদেরকে নিয়ে যেতে চলেছি। স্টেশন থেকে বেরিয়েই পাশে রয়েছে অটো স্ট্যান্ড। দেখতে পাবেন দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধ অটো রিক্সাগুলি। এখান থেকে অটো ধরে আপনাকে প্রথমে চলে আসতে হবে আজিরাতে। দূরত্ব প্রায় 3 কিলোমিটার। ভাড়া নেবে 10 টাকা। এরপর আজিরা মোড় থেকে পুনরায় অটো ধরে আপনাকে চলে আসতে হবে কিলা গেটে। দূরত্ব মাত্র 1 কিলোমিটার আর ভাড়া 10 টাকা। এই হলো সেই কিলা গেট, যার সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। বিশাল আকৃতির প্রথম রাজকীয় কিলা গেট দিয়ে প্রবেশ করার পর দুপা হেঁটে গেলে পড়বে আরও একটি অসাধারণ কারুকার্যময় প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারগুলি দিয়ে প্রবেশ করার সময় এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে অবাক নয়নে দেখেছি আর ভেবেছি, প্রবেশদ্বারগুলি যদি এত সুন্দর হয়, অভ্যন্তরের প্রাসাদ না জানি কত সুন্দর হবে। এরপর কিলা গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর পাহাড়ি পাথুরে খাড়া পথ ধরে আমি যখন ধীরে ধীরে মূল প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেই যাত্রাপথের দুপাশে পাহাড়ের গায়ে দেখতে পেলাম পাথর খোদাই করে তৈরি শিবলিঙ্গ, হিন্দু দেবদেবীদের মূর্তি ও আরও কত কি। হাঁটতে হাঁটতে পাহাড়ের গায়ে এই ছোট ছোট বিষয়গুলি আমার যাত্রাপথকে আরও ইন্টারেস্টিং করে তুলেছিল। আর দেখুন কেমন সুন্দর ছোট ছোট মন্দির, আর সে মন্দিরের ভিতর মূর্তিও রয়েছে। এগুলি হলো প্রাচীন জৈন মূর্তি। হাঁটতে হাঁটতে পথের বাঁদিকে পাহাড়ের উপর থেকে নিচের দিকে তাকালে দেখতে পাবেন কুয়াশা মাখা অপূর্ব সুন্দর সম্পূর্ণ গোয়ালিয়র শহরটিকে। এই দেখুন কতকগুলি সারিবদ্ধ পিলার। ভালো করে লক্ষ্য করতে দেখলাম পিলারের ভিতরে গুহা। দেখুন গুহার ভেতর প্রায় 10 ফুট গভীর বর্গাকার গর্ত। জানতে পারলাম এই স্থানগুলি বর্ষার জল সঞ্চয় করে রাখার জন্যই তৈরি করা হয়েছিল। গরমের সময় এই পাহাড়ের গর্তে সঞ্চিত জল অত্যন্ত শীতল হয়ে থাকে। যেতে যেতে হঠাৎ একজনকে দেখলাম উপর থেকে নিচে নামছেন পিছন করে। জিজ্ঞেস করে জানতে পারলাম হাঁটুর সমস্যার জন্য উনি প্রত্যেক দিন কর্মসূত্রে এভাবেই ওঠানামা করেন। এরপর আরও বেশ খানিকটা এই চড়াই পথ ধরে চলে গেলাম একেবারে মেন প্রাসাদের সামনে। চলে এসেছি 1300 বছরের অধিক প্রাচীন গোয়ালিয়র দুর্গের সামনে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই দুর্গের নানান রহস্যময় কাহিনী। অতীত ইতিহাসের বহু গৌরবময় অধ্যায়ের সাক্ষী এই গোয়ালিয়র দুর্গ। এটি অবস্থান করছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের ঠিক মধ্যস্থলে গোপাচল নামক পাহাড়ের উপরে, যেটি প্রায় 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। আর সমুদ্র সমতল থেকে ইহার উচ্চতা প্রায় 588 ফুট। মুঘল সম্রাট বাবর যখন প্রথমবার এই দুর্গটিকে দেখেছিলেন, ইহার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি বলেছিলেন, ভারতের সমস্ত কেল্লাগুলো দিয়ে যদি একটি মালা গাঁথা হয়, তাহলে এই কেল্লাটি হবে সেই মালার প্রধান মুক্ত। জনশ্রুতি অনুযায়ী 8ম শতাব্দীতে স্থানীয় রাজা সুরত সেন
প্রাথমিকভাবে এই দুর্গের নির্মাণ করেছিলেন। এরপর একে একে বুন্দেলখণ্ডের রাজপুত রাজারা, তোমর বংশের শাসকেরা থেকে শুরু করে মুঘল, মারাঠা, ইংরেজ সকলেই চেয়েছিলেন এই দুর্গটির ওপর নিজেদের অধিকার কায়েম করতে। সেকালের এই রঙিন, বিস্ময়কর, বিলাসবহুল দুর্গের অন্দরে সুখ স্বাচ্ছন্দ্যের যেমন কোনো অভাব ছিল না, তেমনি এই দুর্গের অভ্যন্তরের প্রত্যেকটি দেয়ালের পাথরে কান পাতলে শোনা যায় যুদ্ধ, হিংসা আর বিশ্বাসঘাতকতার কত কত নির্মম কাহিনী। গোয়ালিয়র দুর্গে দুটি প্রবেশদ্বার রয়েছে, একটি হলো উরবাই গেট, আরেকটি হলো কিলা গেট। আমি কিলা গেট দিয়ে ঢুকছি। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, পার পার্সন টিকিটের মূল্য 25 টাকা। এই হলো আমার টিকিট। চলুন কেলার ভেতরে প্রবেশ করা যাক। কৌটিল্যের অর্থশাস্ত্রে মূলত 6 প্রকার দুর্গের কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল গিরি দুর্গ। এই ধরনের দুর্গ সাধারণত সমতল পাহাড়ের নিরাপদ চূড়ায় নির্মাণ করা হতো। এর কারণ ছিল দুটি। এক, দুর্গ পাহাড়ের চূড়ায় অবস্থানের কারণে শত্রুরা সহজে আক্রমণ করতে পারত না। আর 2 নম্বর কারণ হল উঁচু পাহাড় থেকে শহরের বহুদূর পর্যন্ত কোথায় কি ঘটছে তাতে নজর রাখা যেত। এই মুহূর্তে আপনারা যে প্রাসাদটিকে দেখছেন, এটি রাজপুত রাজবংশের রাজা মানসিং তোমর 1486 থেকে 1516 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ করেছিলেন। অর্থাৎ এই সম্পূর্ণ প্রাসাদটিকে তৈরি করতে মোট সময় লেগেছে প্রায় 30 বছর। আর এই প্রাসাদটি সম্পূর্ণ হিন্দু শৈলীতে নির্মিত। এই প্রাসাদের সামনে যে নীল আর সবুজ উজ্জ্বল রঙের কারুকার্য দেখছেন, ইহা সেই 500 বছর আগে প্রাসাদ নির্মাণের সময় ইরানি কারিগরদের দ্বারা উদ্ভাবিত সেই আসল মিনাকারি পেন্টিং দ্বারা চিত্রিত করা হয়েছিল। এই ধরনের রং সাধারণত মূল্যবান সূক্ষ্ম গয়না তৈরিতে ব্যবহার করা হয়। এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হলো রাজা মানসিং তোমরের 8 রানীর সঙ্গীত কক্ষ। আসলে রাজা মানসিং তোমরের ছিল 9 রানী। একজন থাকতেন এই প্রাসাদের বাইরে গুজরি মহলে, আর 8 জন থাকতেন এই প্রাসাদে। আসুন এবার আমরা জেনে নিই এই সঙ্গীত কক্ষের বিষয়। এই হলো রাজা মানসিং প্যালেসের সঙ্গীত কক্ষ। সেকালে এখানে গানের সাথে সাথে জমজমাট নাচের আসরও অনুষ্ঠিত হতো, তাই অনেকে একে ডান্সিং হলও বলে থাকেন। বলা হয় রাজা মানসিং ছিলেন খুবই সঙ্গীতপ্রিয় একজন মানুষ। তার রাজদরবারের বহু বিখ্যাত সঙ্গীতজ্ঞ সমাদৃত হতেন, তাই গোয়ালিয়রকে বলা হয় সঙ্গীত নগরী। এই শহরের উপকণ্ঠে জন্মেছেন ভারত সঙ্গীত সম্রাট তানসেন। আর বৈজু বাউরাও আসতেন মানসিংয়ের নবম রানী মৃগনায়নীকে গান শেখাতে। একটা জিনিস লক্ষ্য করুন, এই সঙ্গীত কক্ষের মাথায় কিন্তু কোনো ছাদ নেই। এখানে অধিকাংশ সময় অনুষ্ঠান সংগঠিত হতো দিনের আলোতে। আর যখন সন্ধ্যের পর এই প্রাঙ্গণে নাচের আসর বসত, তখন পাশের এই দেয়ালে তৈরি ছোট ছোট খোপগুলিতে আলো রাখা থাকত। আর নিচের এই প্রশস্ত ফ্লোরে তৎকালীন ভারত উপমহাদেশের সেরা নর্তকীরা এসে তাদের অসাধারণ নৃত্যশৈলী পেশ করতেন। আর সেই সব নর্তকীদের সঙ্গত দেওয়ার জন্য পাশের এই স্থানটিতে বসত লাইভ বাদ্যযন্ত্র সহযোগে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের আসর। আর সঙ্গীত কক্ষের ঠিক পাশেই ছিল এই ছোট্ট কক্ষটি। এটি ছিল নর্তকীদের সাজঘর বা মেকআপ রুম। সেকালে রাজপুত রাজবংশের একটা ট্র্যাডিশন ছিল, অন্দরমহলের রানীরা সরাসরিভাবে কখনোই পরপুরুষের সামনে আসতেন না। তাই এই ফ্লোরে যখন নাচ গানের আসর বসত, তখন রানীরা থাকতেন পার্শ্ববর্তী এই জালিকার পশ্চাতে। আর রানীদের সাথে অন্দরমহলের অন্যান্য মেয়েরাও এই জালিকার পশ্চাৎ থেকেই বিনোদন উপভোগ করতেন। আর রাজা বসতেন
ডান্সিং হলের উপরের এই স্থানটিতে। এই ডান্সিং হলে আরেকটা জিনিস লক্ষ্য করুন, দেখতে পাবেন পরপর চাইনিজ ড্রাগনের মূর্তি। শোনা যায় রাজা মানসিং তোমর যখন এই প্রাসাদটিকে নির্মাণ করছিলেন, সেই সময় এই অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিল কিছু চীনা পর্যটক। তারা কিছুদিন এই প্রাসাদে আতিথেয়তা গ্রহণকালে রাজাকে তাদের হাতে আঁকা চাইনিজ ড্রাগনের মূর্তি দেখান, আর তাতেই রাজা উদ্বুদ্ধ হয়ে প্রাসাদের এই ডান্সিং হলের শোভা বৃদ্ধিতে আমাদের দেশীয় শিল্পীদেরকে দিয়েই এই চাইনিজ ড্রাগনের মূর্তিগুলিকে এখানে নির্মাণ করিয়েছিলেন। এই প্যালেস পরিসরের মধ্যেই রয়েছে একটি বিশাল বাউরি বা জলাধার। পাহাড়ের উপর এই দুর্গ মধ্যস্থ বাউরিটিতে বর্ষার জল সঞ্চয় করে প্রয়োজন মতো ব্যবহার করা হতো। এই বাউরিটির গঠনরীতি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ঠিক যেন দিল্লির পুরাতন সংসদ ভবন। এটি হলো রাজার দরবার হল, যাকে বলা হয় দিওয়ানে খাস। প্রাসাদের এই স্থানটিতে বসত রাজার দরবার। রাজ্য পরিচালনার ক্ষেত্রে নানান প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত এই স্থানটিতে বসেই স্থির করা হতো। এখানে রাজা বসতেন উপরের ওই ব্যালকনিতে, মন্ত্রীরা বসতেন রাজার বিপরীতে নিচের ফ্লোরে নিজ নিজ আসনে। অনেক সময় এই দরবারে রানীরাও উপস্থিত থাকতেন, তখন তারা বসতেন রাজার পাশের এই জালিকা নির্মিত কক্ষে, আর আগত সম্মানীয় অতিথিরা বসতেন রাজার ঠিক উল্টো দিকের এই ব্যালকনিতে। এই মানসিং প্যালেসের অভ্যন্তরে প্রবেশ করলে বেশ কিছু সিম্বল দেখতে পাবেন, যেমন ময়ূর, ছোট হাতি, বড় হাতি, চক্র। এগুলি ছিল সেকালে রাজাদের শৌর্য বীর্যের প্রতীক। প্রাসাদের অভ্যন্তরে এই যে ময়ূরের সিম্বলটি দেখছেন, এটি হলো রাজদরবারে খুশির প্রতীক। আর এর ঠিক পাশেই রয়েছে উপরে বড় হাতি, আর তার সুরের তলায় ছোট হাতি। আর এই বড় হাতিটিকে ভালো করে লক্ষ্য করুন, দেখবেন হাতির শরীর তিনটি পশুর সংমিশ্রণে তৈরি। একে বলা হয় মাইথোলজিক্যাল অ্যানিমেল। দেখুন, অদ্ভুত এই পশুটির মাথাটা হাতির, দেহটা সিংহের, আর পাগুলো ঠিক ঘোড়ার মতো। সেকালে রাজারা যুদ্ধ আর বীরত্বের প্রতীক হিসাবে এই সিম্বলটিকে ব্যবহার করতেন। এছাড়াও হিন্দু ধর্ম, বিজ্ঞান আর ভাস্কর্যের এক অপূর্ব মিশ্রণ হলো এই সার্কেল, যাকে এক কথায় বলা হয় দ্য সার্কেল অফ লাইফ বা জীবন চক্র। দেখুন আমাদের প্রাচীন ভারতের ভাস্কর্য কত উন্নত ছিল। আর এই যে চক্রাকার একটি সিম্বল দেখছেন, এই চক্রটিকে রাজপুত রাজারা পতাকার মাঝখানে ব্যবহার করতেন। প্রায় 180 ফুট লম্বা একটি লৌহদণ্ডের উপর এই চক্রের সিম্বলযুক্ত একটি বিশাল পতাকা প্রাসাদের উপর অবস্থান করত, যা দেখা যেত বহু দূর থেকে। আর এই চক্রাকার সিম্বলটির ঠিক উপরেই এই যে নকশাটি দেখছেন, এটা ছিল রাজাদের মুকুটের ডিজাইন। রাজা মানসিং তার মুকুটে এই সিম্বলটিকে ব্যবহার করতেন। রাজদরবার থেকে কয়েক পা হেঁটে চলেছি এই প্রাসাদের অভ্যন্তরের উপাসনা কক্ষে। রাজা মানসিং তার 8 রানীর জন্য এই প্রাসাদের মধ্যেই একটা শিব মন্দির নির্মাণ করেছিলেন, যার সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। মন্দিরে প্রবেশের পূর্বে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই মন্দিরে প্রবেশের পূর্বে প্রবেশপথের দুধারে দেখুন কি অসাধারণ খোদাই করা কারুকার্য। এখানে এই পিলার স্তম্ভের উপর পাথরে রুদ্রাক্ষের খোদিত নকশা, বিষ্ণুর চক্র, তুলসী পাতার নকশা, পদ্মফুল ইত্যাদি অসাধারণ হিন্দু শৈলীর কারুকার্য পরিলক্ষিত হয়। এরপর মন্দিরে প্রবেশ করলে দেখবেন লম্বা চওড়া একটি মন্দির কক্ষ, যাকে বলা হতো মান মন্দির প্যালেস। আমরা জানি হিন্দু ধর্মে পূজার একটি অঙ্গ হল মন্দির পরিক্রমা, তাই এই কক্ষের বাইরে কক্ষটির চতুর্দিকে মন্দির পরিক্রমার জন্য রয়েছে প্রশস্ত রাস্তা। আর মন্দিরের অভ্যন্তরের সৌন্দর্য বৃদ্ধির জন্য দেয়ালের উপর এই বিভিন্ন আকৃতির পাথরের খোপ কাটা স্থানগুলিতে বসানো ছিল মূল্যবান রঙিন কাঁচ, পাথর, হিরে ইত্যাদি।
আর প্রত্যেকটা ছোট ছোট জানলার মতো খোপগুলিতে 3টি করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি বসানো থাকত। এই প্রাসাদের অভ্যন্তরে অবস্থিত প্রত্যেকটি প্রাঙ্গণ, কক্ষ, দরজা দেখতে প্রায় একই রকম, তাই অনেক সময় আগত দর্শনার্থীরা এখানে এসে পথ হারিয়ে ফেলেন, ঠিক যেন ভুল ভুলাইয়া। সম্পূর্ণ এই প্রাসাদটি উপর থেকে নিচ পর্যন্ত মোট 6 তলা, যার মধ্যে সব থেকে উপরের তলা আর একদম আন্ডারগ্রাউন্ডের নিচের তলাটি সরকার পক্ষ থেকে বন্ধ করা রয়েছে, আর মাঝের 4 তলা পর্যটকদের জন্য খোলা। এই মুহূর্তে আমি চলেছি এই প্রাসাদের সবচেয়ে রহস্যময় আন্ডারগ্রাউন্ড কক্ষে। আলো আঁধারি পরিবেশ, বলা হয় উপরের মহলের মতোই এই প্রাসাদের আন্ডারগ্রাউন্ড কক্ষগুলিও ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আন্ডারগ্রাউন্ডের প্রথম তলায় এই যে 8টি গোলাকার পিলারস্তম্ভের উপর যে স্থাপত্যটি দেখছেন, এটি হলো রাজা মানসিংয়ের 8 রানীর গ্রীষ্মকালীন সময় কাটানোর ঝুলাঘর। এরপর এই কক্ষটি যখন 1600 থেকে 1700 খ্রিস্টাব্দে মুঘলদের হাতে চলে গেল, তখন তা বদলে হয়ে গেল ফাঁসি ঘর। বলা হয় মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার 2 ভাই মুরাদ আর দারাশিকোকে এই দুর্গে বন্দী করে রেখেছিলেন, যার মধ্যে মুরাদকে এই কক্ষে এই স্থানটিতে ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু দারা কোনোভাবে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। পরবর্তীকালে 1659 সালে দিল্লির চাঁদনি চকে দারাকে হাতির পায়ের তলায় ফেলে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, আর মৃত্যুর পর বড় ভাই দারাশিকোর মাথা কেটে তার প্রমাণস্বরূপ পেশ করা হয়েছিল ঔরঙ্গজেবের সামনে। এবার আমি আপনাদেরকে দেখাবো এই আন্ডারগ্রাউন্ডের মধ্যে অবস্থিত 500 বছরের প্রাচীন একটি টেলিফোন ব্যবস্থা। আপনারা এই গোয়ালিয়র দুর্গের আন্ডারগ্রাউন্ডে আসলে দেখবেন এই ধরনের একটি চৌকো হোল বা গর্ত। সেই যুগে রাজারানীদের মধ্যে কথা বলার এটি ছিল একটি বিশেষ পদ্ধতি বা টেকনিক। এই ছিদ্র দিয়ে আগে 2টো চুন নির্মিত পাইপ যুক্ত ছিল। একটি পাইপ ছিল কথা বলার জন্য, আর পাশাপাশি আরেকটি পাইপ ছিল কথা শোনার জন্য। এই তৎকালীন টেলিফোন ব্যবস্থা একদম নিচের তলাকার আন্ডারগ্রাউন্ড ফ্লোর পর্যন্ত বিস্তৃত ছিল, আর বাকি গোলাকার গর্তগুলি বাতাস ও আলো প্রবেশ করার জন্য করা হয়েছিল। আর এই কক্ষটির চতুর্দিকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন রয়েছে উচ্চতায় বেশ খাটো প্রবেশ দরজা। দরজার দুপাশে থাকত তরোয়াল হাতে 2 নারী সৈনিক। যখন কোনো শত্রু বিনা অনুমতিতে এই কক্ষে প্রবেশ করত, তখন দরজার উচ্চতা কম থাকায় খুব স্বাভাবিকভাবে মাথা হেড করে ঢুকতে হতো। ফলে সহজেই রক্ষীরা শত্রুর মাথা তরোয়ালের এক কোপে দুভাগ করে দিতে পারত। অর্থাৎ রানীদের এই কক্ষের চতুর্দিকে ছোট দরজা বানানোর প্রধান উদ্দেশ্যই ছিল শত্রুকে মাথা নত করতে বাধ্য করা আর তার শিরচ্ছেদ করা। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব আন্ডারগ্রাউন্ডের 3rd ফ্লোরে। এই মুহূর্তে নিচে আরও প্রায় 50টি সিঁড়ি ভেঙে চলেছি গোয়ালিয়র মানসিং দুর্গের আন্ডারগ্রাউন্ডের 3rd ফ্লোরে। এই কক্ষে আসলে প্রথমেই আপনাদের চোখে পড়বে এই ছোট্ট ট্যাঙ্কটিকে। রাজা মানসিংয়ের সময় এই কুয়ো বা ট্যাঙ্কটি আরও বড় ছিল, আর তখন রাজার 8 রানী এই ট্যাঙ্কে সুগন্ধি গোলাপ কেশর ঢেলে আরাম করে স্নান করতেন। তার মানে বলা যেতে পারে এই স্থানটি রানীদের কাছে ছিল খুবই পছন্দের শৌখিন একটি জায়গা। কিন্তু না, 1523 খ্রিস্টাব্দে এইখানেই ঘটেছিল একটি মর্মান্তিক ঘটনা। শোনা যায় 1523 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সাথে রাজা মানসিং তোমরের সংঘটিত হয়েছিল একটি ভয়ানক যুদ্ধ, যে যুদ্ধে মানসিং পরাজিত ও নিহত হয়েছিলেন। আর তারপর ইব্রাহিম লোদির সৈন্যরা পরিকল্পনা করেছিল মানসিংয়ের 8 সুন্দরী রানীকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সুলতানি সৈন্যদের হাতে বন্দী হওয়ার আগেই কিভাবে রানীরা রাজা মানসিংয়ের মৃত্যু সংবাদ জানতে পেরে যান। তারপর আর সময় নষ্ট না করে রানীরা তাদের সতীত্ব বজায় রাখতে
এই ট্যাঙ্কের জল অপসারিত করে তাতে চন্দন কাঠের চিতা জ্বালিয়ে একে একে 8 রানী মৃত্যুবরণ করেছিলেন। একে বলে জহর ব্রত। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। তাই বলে আমাদের গোয়ালিয়র ভ্রমণের পর্ব কিন্তু এখানেই শেষ নয়। এর পরের পর্বে থাকছে এই গোয়ালিয়র দুর্গের আশপাশের বেশ কয়েকটি ইন্টারেস্টিং স্থান ও তাদের বিস্ময়কর ইতিহাস। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।